এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মুকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করব পৃথিবীর সবথেকে বড় ফিল্ম স্টারকে। আপকি আদালতে আজ পেশ করব আপনার সবথেকে প্রিয়, সবথেকে পপুলার, সবথেকে উইটি, প্লিজ ওয়েলকাম শাহরুখ খান। আর আপকি আদালতে শাহরুখ খানের ওপর আজ এই মামলার বিচারের জন্য আমাদের জাজ হলেন টাইমস অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ এডিটর দিবাকর। আজকের এই বিশেষ মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ দিবাকরের কাছে অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। আমার আজও মনে আছে 22 বছর আগে যখন আপনার 2-3টে ফিল্ম রিলিজ হয়, আপনি স্টুডিওতে এসেছিলেন। ওই সময় আপনার মধ্যে ততটাই উত্তেজনা ছিল, ততটাই এনার্জি ছিল, সেই একই উইট ছিল যা আজও আছে। আমি স্যারকে খুব ভয় পেতাম। ওই যে আমি টিভিতে দেখেছিলাম সমস্ত বড় বড় পলিটিশিয়ানদের এরকম কঠিন প্রশ্ন করতেন, একদমই হাসি থাকতো না মুখে। আমি এতটাই ভয় পেতাম যে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে তো ঠিক আছে, কিন্তু রজত স্যার যখন সেখানে, তখন মনে হয়েছিল যে আরে ইনি তো খুবই ব্যাকাটাটা প্রশ্ন করবেন, পলিটিক্সের প্রশ্ন আমি বুঝবো না আর বোকা বনে যাবো। কিন্তু ব্যাক স্টেজে গিয়ে জানতে পারলাম যে উনি এত ভালো করে আর ভালোবেসে বলেন, তাই অনেক অনেক ধন্যবাদ। আর এই কারণে বলছি যে আজ উনি সেরকমই করবেন। জজ সাহেব, আমি কিন্তু তেল লাগাচ্ছি না আর কি, একটু বুঝিয়ে বললাম। তাহলে চলুন শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ সুপারস্টার শাহরুখ খানের ওপর। আপকি আদালতে সুপারস্টার শাহরুখ খানের ওপর অভিযোগ হলো যে উনি সারাক্ষণ দুষ্টুমি করেন। আপনি দিল্লিবাসী হয়ে এখানে এসেছেন, তাই দিল্লির মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছেন যে স্কুলে আপনি এত দুষ্টু ছিলেন যে প্রতিদিন আপনি মার খেতেন। আমি কিন্তু এখনো অনেক জায়গায় মার খেয়ে থাকি, ততটাও বদলাইনি। আমি স্কুলে আমি খুবই দুষ্ট ছিলাম, কিন্তু আমার টিচার আমাকে বলেছিল যে আমার স্মাইলটা একদম ডেভিলের মতন, যে এতটাই ডেভিল স্মাইল আমার, আমি যখন হাসতাম তখন আমাকে সবাই ক্ষমা করে দিত আর কি। আমার এটা মনে আছে যে আমি স্কুলের ভেতর, আমি এখন সেটা বলছি, আমি কেমিস্ট্রি ল্যাবের মধ্যে কিছু জিনিস ছিঁড়ে ফেলেছিলাম। তারপর আমার টিচার যখন আমাকে ধরে ফেলতেন তখন আমি কেঁদে ফেলতাম ওনার সামনে, আর আমি বলতাম যে আমার বাড়িতে আমার বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আর কি, আর আপনি একদম আমার মায়ের মতন। উনি ছিলেন মিস সচদেবা, উনি হয়তো প্রোগ্রামটা দেখছেন। তখন আমি কাঁদতে কাঁদতে যেতাম, আর আমি অ্যাক্টিং করে চোখ থেকে জল বের করতে পারি, তো আমি কাঁদতে কাঁদতে যেতাম। তখন উনি আমায় বলতেন যে ঠিক আছে বাবা, তুমি হোমওয়ার্ক করোনি, তোমার মার্কস খারাপ হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি হলাম তোমার মায়ের মতো। তারপর আমি ঘুরে যেতাম আর হাসতাম, আর উনি পেছন থেকে ভাবতেন যে আমি খুব জোরে জোরে কাঁদছি বুঝি। তারপর আমি আমার ডেস্কটা খুললে তার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। উনি বলতেন বাবা কোনো ব্যাপার না, তোমার বাবা মা এরকমই। তো আমি আমার বাবা মার নাম পর্যন্ত ডুবিয়েছিলাম সেখানে, যাতে আমি মার না খাই। আমি এতটাই দুষ্টু ছিলাম। দেওয়ালের ওপর পা ঝুলে বসে পড়তেন, আর যেসব মেয়েরা যেত তাদের ফ্লাইং কিস দিতেন। সেটা কি তো আজ পুরো প্রফেশন করে নিয়েছি আমি, সারাক্ষণ এটাই করি তো এভাবে করে। আর হ্যাঁ, আমি বলতাম। আর আরেকবার হলো, আমার বাবা ছিলেন যিনি, তা একজন লেডি যে বেচারি, মানে মেয়ে, মানে প্রায় 16-17 বছরের হবে, আমার বয়স ছিল 5 বছর, তখন স্কুলে যাওয়া শুরু হয়নি। তা সে বাড়িতে এলো, এসে আমার বাবাকে বললো যে এই যে আপনার ছেলে রয়েছে, সে মানে দেওয়ালের রীতিমতো দেওয়ালের উপর দাঁড়িয়ে সিটি বাজায়, তালি বাজায়, আর আমাকে হাই মানে সুইট হার্ট এরকম কিছু একটা বলুন, যেমন ধরুন হ্যালো সুইট হার্ট। তখন আমার বাবা বললেন যে ও তো 5 বছর বাচ্চা, এটা ওর অন্যায়। আমাদের যে প্রতিবেশী ছিল মানে টেক্সেন্সওয়ালা, যার অনেক বড় বই দোকান ছিল, সেটা মনে হয় সুভাষ ছিল, ওনার বড় ছেলে প্রাপ্তবয়স্ক, সে দুষ্টুমি করেছে। আমার বাবা খুব আরাম করে বসে বললেন মা বসো, আমার ছেলেকে দেখো। তা উনি ভেবেছিলেন 5 বছরের বাচ্চাকে দেখলে হয়তো সে বলবে যে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে গেলাম আর তাকে দেখে বললাম হাই সুইট হার্ট। এই প্রশ্নটা, মানে এই অভিযোগটা আমি মাথায় পেতে নিচ্ছি, গর্বের সাথে বলছি যে আমার ভুল হয়েছে। কিন্তু 25 বছর মুম্বাইতে কাটানোর পর আপনি কি এখনো অতটাই দুষ্টু? হ্যাঁ, মেয়েদের কিস করার ব্যাপারে তো বটেই। এখন আমি ততটাই দুষ্টু। আর কখনো কখনো এখন আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আর তারাই বলে যে বাবা ইউ কান্ট বি লাইক দিস, এখন তোমার বয়স হয়ে গেছে,
তুমি বড় হয়ে গেছো, তোমার এরকমটি নটি বিহেভ করা উচিত নয়। তো আমি বলি যে তোমাদের হয়তো বয়স হয়ে গেছে, তোমার বাবার এখনো হয়নি। তাই আমি এখনো সেরকমই আছি, একই রকম নটি, দুষ্টু। আর কারণ আমি খুব বেশি হার্মলেস মানে হার্মফুল নই, আমি কাউকে বিরক্ত করার জন্য শয়তানি করি না। কখনো কখনো হয়ে যায়, আর কখনো কখনো মানে এরকম ভুল হয়, তখন আমি ক্ষমা চেয়ে নিই, কিন্তু এখন আমি ওরকমই দুষ্টু। আর আপনার সেই সময়ও ইচ্ছা ছিল অ্যাক্টর হওয়ার। আপনার বন্ধুরা বলেছে যে যখন চুল কাটাতে যেতেন তখন বলতেন অমিতাভের কাট করে দাও, ধর্মেন্দ্রর কাট করে দাও। হ্যাঁ, গোল মার্কেটের ভেতর দিয়ে আমি সবসময় স্কুলে যেতাম, মানে মানে কলম্বাস খুবই স্ট্রিক্ট স্কুল ছিল, আমার লম্বা চুল ছিল, তাই প্রিন্সিপাল সেখানে সে ওই অ্যাসেম্বলি থেকে পাঠিয়ে দিতেন, প্লিজ গো অ্যান্ড গেট আ হেয়ার কাট। কারণ তারা ছিলেন সবাই আইরিশ ব্রাদার্সের দল, ওরা ভীষণ বকতেন। তাই ওই গোল মার্কেটে যেতাম, সকাল সকাল যেতাম। তাই ওর চোখের মধ্যে ওই কখনো মানে ওর চোখ থেকে ঘুমটাই কাটেনি, বলতো যে ধর্মেন্দ্র হেয়ার কাট না অমিতাভ বচ্চন হেয়ার কাট। তা আমি আমি প্রতি সপ্তাহে যেতাম, একবার ধর্মেন্দ্র হেয়ার কাট করাতাম, আরেকবার আমি তো বাবু হেয়ার কাট করতাম। আমি সবসময় ওখানে চুল কাটাতাম, আর ও খুবই খারাপ চুল কাটতো, খুব খারাপ চুল কাটতো। তো অ্যাক্টিং এর ভূত ছোটবেলায় ঘাড়ে চেপেছিল না যৌবন আস্তে আস্তে হলো? না, আমি আসলে স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম না। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আমার দেশকে কোনো রকম ভাবেই রিপ্রেজেন্ট করবো আর কি। সে হকি নিয়ে হোক বা ক্রিকেট নিয়ে হোক, ফুটবল নিয়ে হোক, আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে ইন্ডিয়ান টিমের জন্য খেলবো। তাই সারা জীবন আমি ফিল্ড হকিতে ভালো ছিলাম, সব গেমের মধ্যে আমার মনে হয় আমি ওটাতেই ভালো ছিলাম। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে ইন্ডিয়ান টিমের একজন প্লেয়ার হয়ে যাই। আর তারপর মানে আমি খুব জোরে চোট পেয়ে গেলাম একদিন, তো পিঠে খুব ব্যথা করতো, আর আমি হকি খেলতে পারতাম না এইভাবে ঝুঁকে ঝুঁকে আর কি। তাই আমাকে সব খেলা ছাড়তে হলো। আর সেই সময় বিকেলবেলা আমার কাছে আর কিছু করার ছিল না, তো বাবা মা বললো যে তুমি প্লে চলছিল লেডি শ্রীরাম কলেজে, তার মধ্যে 80 জন মেয়ে ছিল আর 10 জন ছেলের রোল ছিল। তো ওনারা বলেছিলেন যে আচ্ছা এই কারণে জানি যে ওখানে মেয়েরা ছিল, যেহেতু বিকেলবেলার কিছু করার ছিল না। আর ব্যারিজন সেখানে টিচ করছিলেন, তো আমি সেই থিয়েটারে গিয়ে, কারণ আমি খুব হতাশ ছিলাম যে আমার স্পোর্টিং ক্যারিয়ার শেষ হয়ে গেল। তো যখন আমি শুরু করলাম তখন তারপর এভাবে করতে করতে টেলিভিশন চলে এলো, তারপর যখন টিভি শুরু হলো তো একটা রোল পেয়ে গেলাম ফৌজিতে, এভাবে করতে করতে ফিল্ম পেয়ে গেলাম। আর আমি জেনুইনলি কিন্তু কখনো ভাবিনি যে ফিল্মের অ্যাক্টর হব। হ্যাঁ, আমি যখন মুম্বাইতে গেলাম তো এখানকার ব্যারিজন থিয়েটারের আমার এক বন্ধু আছে, সে বললো যে কতদিনের জন্য? আমি বললাম 1 বছরের জন্য যাচ্ছি, তারপর আমাকে বের করে দেবে। আমার বাবা মা মারা গেছেন, খুবই দুঃখে আছি, গিয়ে চলে আসবো সেখান থেকে। এখনো 25 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করছে ভাই কবে আসবি তুই, আর তো ফিরে এলি না এখানে। তো অর্ধেক মানুষ আমাকে সেখান থেকে পাঠিয়ে দিতে চায়, আর অর্ধেক মানুষ এখানে অপেক্ষা করছে যে আমি কবে ফিরে আসবো। কিন্তু আমার কখনো এরকম মনে হয়নি ফিল্মে টিকে যাবো। টিচার আপনাকে বুঝিয়েছিলেন কি যে মুম্বাই যেও না, অ্যাক্টর হওয়ার চেষ্টা করো না? মানে আমি না যতজন মানুষকে পেয়েছিলাম, আমিও তাদের নাম না নিই, তারা আমার বন্ধু, তারা আমাকে বলেছিল যে তুমি দেখতে খুব আগলি, আর তোমার যে চেহারাটা সেটা খুব একটা মানে ভালো নয় আর কি, তো তুমি অ্যাক্টর হতে পারবে না, তুমি সফট নও। তারপর আমি ওখানে একজন ডিরেক্টরের সঙ্গে দেখা করলাম, উনি আমাকে প্রথমবার দেখেই বললেন যে, এখন কথাটা বলতে পারি, উনি আমার বন্ধু মনসুর খান সাহেব। তো উনি আমাকে ডেকেছিলেন, খুব ভালো ফিল্ম বানিয়েছিলেন কায়ামত সে কায়ামত তক, পরবর্তীকালে জোশ বানিয়েছিলেন আমাকে নিয়ে। আমার সাথে যেদিন প্রথম দেখা হল উনি বললেন যে তুমি খুব ইন্টারেস্টিং অ্যাক্টর, ইউ আর এ ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টর। তো আমি বললাম হ্যাঁ, তুমি এতটাই কুৎসিত যে আমি তোমাকে যে কোনো রোল দিয়ে দিতে পারি। তা ভাই আমার খুব দুঃখ হলো, এই জন্য আমি ভিলেনের রোল করলাম। আমি ভাবলাম যে যা পাচ্ছি তাই করে নি, মানুষ ভাবে যে আমি খুবই বুদ্ধিমান ছিলাম, কিন্তু আমি তো সেই চক্করে পড়ে করেছিলাম। কিন্তু বহু মানুষ আমাকে তাই বলেছিল। কিন্তু দিল্লির লোকেরা এটাও বলেছে যে মায়ের খুব ভরসা ছিল, উনি বলেছেন যে শাহরুখ যদি বলে থাকে গিয়ে কিছু করে দেখাবে মুম্বাইতে, নিশ্চয়ই করবে। এটা তো প্রতিটা মায়েরই কথা। আমার মা ভাবতো যে আমার মা ছাড়া কেউ ভাবতো না যে আমি অ্যাক্টর হব, সত্যি। আর উনি সবসময় বলতেন যে এমন নয় যে আমি সেটাই, কিন্তু আমার যে ছেলে রয়েছে, আর উনি হায়দ্রাবাদী ভাষায় বলতেন যে ইনহোনা বিলকুল দিলীপ কুমার হ্যাঁ मैं कहती हूं। ও বড় হয়ে দিলীপ কুমার হবে, আর বাকি যতজন ছিল তারা বলতো যে আরে কোন কুমার হবে না, কোনো দিলীপ টিলীপ হবে না, ওকে যেতে দিও না, মার বলাতে আর কি হবে। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় মানে দুঃখ এটাই হলো যে এটা আমার মা কোনো টিভি শোতে দেখেছেন না, কোনো ফিল্মে দেখেছেন আমায়, তার আগে উনি মারা গেলেন। তাই আমার জীবনের প্রথম কথা হলো যে আমি এত বড় মানুষ মনে করে যে আমি হলাম এমন অ্যাম্বিশিয়াস, আর আমি হলাম যেটা মানে প্রতিটা জিনিস পেতে চাই, এমন ইনকাম করতে চাই, এরকম আমার মনের মধ্যে কিন্তু এই কথাটা আছে যে আমি এত বড় স্টার হয়ে যাবো যে আমার যিনি মা রয়েছেন উনি স্বর্গ থেকে আমাকে দেখতে পাবেন। তাই আমার জীবনের স্বপ্ন হলো এটাই। দিল্লির লোকেরা এটাও বলে যে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে আপনার গ্রুমিং হয়েছিল, সেখানে বড় বড় অ্যাক্টরদের কোলে বসে আপনি শিখেছেন। হ্যাঁ, আমার বাবা ছিলেন, আমরা মানে খুবই লোয়ার মিডল ক্লাস মানুষ ছিলাম। ওখানে একটা ছোট মেস ছিল আর কি, ক্যান্টিন চালাতেন। আর আমার বোন মডেল স্কুলে পড়তো, সেটা 3:30-র সময় ছুটি হতো, কলম্বাস 1টার সময়। তখন আমি এসে ক্যান্টিনে বসতাম। তো মানে রাজবাবা সাহেব, অজিত ভাছানি বাবু, রোহিনী হাত্তাঙ্গড়ি ম্যাম, সুরেখা সিকরি ম্যাম, মনোহর সিং বাবু, সবাই যতজন, আল কাজির সাহেব, তো তারা সবাই আমাকে খুব ভালোবাসতেন। আর আমি তাদের কোলে বসেই থাকতাম ওনাদের সবার। আর সমস্ত বড় বড় নাটক আমি পুরনো কেল্লাতেই দেখেছি, যেগুলো আই থিঙ্ক ভারতের সবচেয়ে বড় বড় নাটক, তুগলক, রাজিয়া সুলতানা, সুরজ কা সাতওয়া ঘোড়া, খুবই সুন্দর। আই থিঙ্ক তাদের কোলে বসেই আমার মনে হতো যে আমি অ্যাক্টর হয়ে যাব।
আমার ট্রেনিং হয়নি, কিন্তু আমি সারাদিন সকাল থেকে শুরু সন্ধ্যে পর্যন্ত মানে ওখানে বসে থাকতাম। আর আজ পর্যন্ত নাটকের ডায়লগগুলো আমার মুখস্থ হয়ে আছে, রাজ বাবার সাহেবের, অজিত বাচানি বাবুর ডায়লগ। ये दुरुस्त है कि मैं गुलाम हूँ मिट्टी सा सिया जिसे कदमों के नीचे रोन दिया गया हो, लेकिन हमें ये एक ही रुतबा देता है, खुदा की नजर में हम एक हैं, खुदा और खून और रंग से नहीं अमल से परखता है, रजिया सुल्ताना, ऐसा सब। তো এভাবে সবাই আমার মনে আছে সবকিছু। আমার বয়স ছিল 8-9 বছর। সারাদিন বসে বসে ওই অ্যাক্টরদের আমি দেখতাম, মানে জেনুইনলি কোথাও না কোথাও গিয়ে। এমনিতে আমি রাজ বাবার সাহেবকে মানে বাবার শের আঙ্কেল বলতাম, তো ওনার সাথে আমার কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, ওনার সাথে আমার ছোটবেলা থেকে বন্ধু, তো আমি ওনার কোলে কোলে ঘুরতাম। আর উনি সবসময় বলতেন যে বন্ধু, তোমার যখন এমনই আপব্রিঙ্গিং হয়েছে না, তো কোথাও না কোথাও অ্যাক্টিং এর সেন্স তৈরি হয়ে গেছে তোমার মধ্যে এনএসজিতে থাকার ফলে। আর এত বড় বড় অ্যাক্টররা রয়েছেন আপনার এখানে, অনেকে ইয়াং, কিন্তু এটা হয়তো আমাদের দেশের সব থেকে গ্রেটেস্ট অ্যাক্টরদের মধ্যে রয়েছেন। ফিল্মে হয়তো নেই, কিন্তু থিয়েটারে রয়েছেন। তাই আমি খুবই লাকি যে সেই চান্সটা এদের আমি মধ্যে উনি পেয়েছিলাম। কে ছিলেন যে আপনাকে দুষ্টুমি করতে শিখিয়েছিলেন? এই রাজবাবার সাহেবই আমি বলতে পারি, কিন্তু উনি আমাকে খুব বকবেন। তো আমি বলছি যে ওই প্লেটাতে মানে সরি কিসিং সিন ছিল, সেটা ভীষণ রিয়েল লাইফ প্লে ছিল আর কি। তো আই থিঙ্ক রোহিণী ম্যাডামের সঙ্গে ওনার কিসিং সিন ছিল। তো একদিন আমি ওনাকে বললাম যে আঙ্কেল আঙ্কেল আপনি সত্যি ওনাকে কিস করেন? তখন বললেন যে বাবা গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করে নাও, উনি তোমাকে বলবেন। তা উনি আমাকে খুবই মানে এটা বলবো না যে উনি আমাকে বদমাইশি শিখিয়েছেন, কিন্তু রাজবাবু সাহেব আমাকে খুব ভালোবাসতেন। আর আজও আমি শুনেছি আপনার মনে সেই দুষ্টুমিগুলো আসে যখন কেউ বেশি কথা বলে, সেই টিভিতে বেশি বকবক করছে, তখন আপনার মনে হয় গিয়ে চিমটি কাটবেন? না না, এরকম আমি এরকম বলতে চাই না, কারণ আজকাল সরি আপনি না, কিন্তু টিভিতে অনেক মানুষ অনেক কথা বলে ফেলেন আর কি। মানে শুধু চিমটি কাটাই নয়, এরকম কান টান কামড়ে দিতে ইচ্ছে করে ভাই। মানে সকাল সকাল যখন নিউজ চালাই তখন এত লোকজন কথা বলে। এই তো আমি কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে এত আওয়াজ হয় যে মনে হয় যেন ব্যাক মিউজিক চলছে, আর কে কি বলছে, কেন বলছে, কি কারণে বলছে, আর কাকে বলছে, কিছু মাথায় ঢোকে না। তাই আপনার কাছে আমার দরখাস্ত হচ্ছে যে আপনি এত সিনিয়র জার্নালিস্ট, এত বড় জার্নালিস্ট, আপনি কোথাও না কোথাও লোকেদের সাথে দেখা হয়, সবাইকে বলবেন যে এক এক করে কথা বলো, একসাথে সবাই বলুন। বলবো তো তখন যখন তারা আমার কথা শুনতে রাজি হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। ওরা বলা বন্ধ করলে তবে না কিছু বলতে পারবো। মানে ওরা শুধু প্রশ্নই করে, উত্তরটা শোনেই না। সবাই বলে এটা কেন করছো, এটা কেন করছো, ওটা কেন করছো, সেটা কেন করছো, কেন করছো। অ্যাকচুয়ালি আজকাল ইন্টারভিউ দেওয়াটা খুবই সহজ, চুপচাপ বসে থাকো, যে ইন্টারভিউ নিচ্ছে সেই বলে যাবে আর সেই বাড়ি চলে যাবে। কিন্তু আপকে আদালতে আপনি সেই সুযোগ পাবেন না। না না না, আপকে একদমই আদালতে না, আপনাকে স্যার। না, সাফাই একদম দিতে না। হবে, প্রচুর আমি অভিযোগ সব আছে আমার সাফাই কাছে। দেব। আপনার শখ কি কি আছে? যোগ করি, প্রতিদিন 2 মাইল দৌড়তে যাই, আর তারপর পাঠ পূজা নামাজ পড়ার পর তারপরে সেখানে মানে বসি আর কি, ওটাকে কি বলে না, সে যেখানে ভালো ভালো কথা হয় সেখানে গিয়ে সৎসঙ্গে যান। সৎসঙ্গ, হ্যাঁ সৎসঙ্গে যাই, কথা শুনি। না আমার মানে এখন কোনো শখ নেই আর কি, কিন্তু এখন আমার শখ হলো আমার 3 ছেলে মেয়ে। আমি সত্যি কথা বলছি, আমার আর অন্য কোনো শখ নেই। আমার অন্য কোনো কিছু করার, আমার আগে খুব শখ ছিল, বই পড়ার খুব শখ ছিল, ঠিক আছে, ফিল্ম দেখার খুব শখ ছিল, কিন্তু এখন সমস্ত শখ আমার 3 ছেলেমেয়ের মধ্যে আর কি ঢুকে গেছে। তাই আমি যদি সমস্ত খেলনা দিয়ে আমার খেলার শখ হয় তাহলে আব্রামের সাথে বসে পড়ি। যদি আমার ছেলে মেয়েদের জিনিস দেখার বা তাদের প্রোগ্রাম দেখার শখ হয়, তাহলে মেকআপের শখ হয়, তাহলে মেয়ের সাথে বসে পড়ি। যখন খুব দুষ্টুমি করার সময় হয়, ছেলের সাথে ঘুরতে আরম্ভ করে দিই। তাই আমার কোনো রকম শখ নেই, ফিল্ম তৈরি করা আর ছেলে মেয়েদের সঙ্গে টাইম কাটানোই সব। আমার প্রশ্ন হলো এটা যে আপনি যখন ফ্যান বানানোর কথা ভাবলেন, তখন আপনার এটা মনে হয়নি যে আপনার ফ্যান একজন মেয়ে হওয়া উচিত? কারণ আই থিঙ্ক আপনার গ্রেটেস্ট ফ্যান যারা রয়েছে তারা হলো মেয়েরাই। হ্যাঁ আমি হ্যাঁ সে তো না না আমি বলছি, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট সমস্যা ছিল। আমি যে ফিল্মটা ভেবেছিলাম তাতে ফিল্ম স্টার ছিলাম আমি, আর তাকেই তার ফ্যান হওয়া উচিত ছিল। তা আমি চেষ্টা করেছিলাম, মেয়েদের স্কার্ট ফার্টগুলো পরেছিলাম, আমি উইগও পরেছিলাম, কিন্তু আমাকে এতটাই বিদঘুটে আর বাজে লাগছিল, মানে আমাকে রীতিমতো পেতনির মতো দেখাচ্ছিল। তো কোনো রকমে আমি যদি মেয়ে হয়ে যাই তাহলে সেটা একটু বেশি হয়ে যাবে আর কি। কিন্তু পরের ফিল্মে যদি এরকম চান্স থাকে, এর পরের ফিল্মটা যদি চলে, তাহলে এর পার্ট 2 এর মধ্যে 100% ফ্যান। আমারও এটাই মত যে ফ্যান তো মেয়েদেরই হওয়া উচিত। কি বেকার বেকার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে আরিয়ান খান্না করে করে। তাই নেক্সট ফিল্মের মধ্যে, প্রতিটা ফিল্মের মধ্যে মেয়েরাই ফ্যান হবে। অ্যাকচুয়ালি সবাই এই কথাটাই বলে। কিন্তু কিছু ফ্যান এমনও আছে যারা আপনার বাড়িতে ঢুকে পড়ে রাতের বেলা। অনেকগুলো এমন ফ্যান আছে। একটা আমি আপনাকে বলবো স্যার, যেমন আপনি বিশ্বাস করবেন না, আমি শকড হয়ে গেছিলাম।
ওনাকে দেখে। সেদিন আমার কিছু একটা ইন্টারভিউ ছিল, বার্থডে ছিল, তাই প্রচুর জার্নালিস্ট এসেছিলেন, সবাই বসেছিলেন। তো উনি সুমড়িতে ঢুকে গেলেন, মুম্বাইতে সবাই সুমড়ি বলে, এভাবে চুপিসাটে ঢুকে গেলেন। আর তারপর উনি কাপড় ছাড়লেন, উনি ছেলে ছিলেন, কাপড় ছাড়লেন, আর তারপর আমার সুইমিং পুলে ডুব দিয়ে রীতিমতো একটা লেন্থ পার করলেন। তারপর ফিরে গেলেন, তোয়ালেও নিয়ে এসেছিলেন, সমস্ত পরিষ্কার করলেন, জামা কাপড় পরলেন। আর তখন সিকিউরিটি ওনাকে আটকে দিল, বললো আপনি এখানে কি করছেন? সে বলল আমি কিছুই করছি না, কিছুই করছি না, আমি শুধু স্নান করতে এসেছিলাম সেই জলের মধ্যে যেখানে শাহরুখ খান স্নান করেন। আমার মানে স্নান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি আর কি। তা ওদের একটু ব্যাপারটা মজার মনে হয়েছিল, কিন্তু সিকিউরিটি সিরিয়াসলি ধরে রেখেছিল। তারপর ওদের ফোন এলো যে স্যার ও আমরা ধরে রেখেছি। আমি বললাম দেখা করতে আসছি। এ বড় অদ্ভুত ফ্যান, বললো আমার দেখা করার দরকার নেই, বেশি ফ্রি হয়েও না আমার সাথে। অদ্ভুত ব্যাপার। আমি শুধু জলে স্নান করতে এসেছিলাম, স্নান করেছি আর চলে যাচ্ছি, এর থেকে বেশি ইম্পর্টেন্স আমি দিতে পারবো না। তো শাহরুখ, আমাদের শুভকামনা রইল, আপনি মানুষকে এন্টারটেইন করে যান, কিন্তু আমার যে অভিযোগগুলো রয়েছে সেগুলো এখনো চলবে। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে শাহরুখ খানের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। শাহরুখ 22 বছর আগে যখন আপকি আদালতে এসেছিলেন, সেই সময় অডিয়েন্সের মধ্যে থেকে কেউ বলেছিল যে অমিতাভ বচ্চন হলেন নাম্বার 1। তখন আপনি বলেছিলেন যে উনি গ্রেটেস্ট হতে পারেন, কিন্তু আমি গ্রেটেস্টের থেকে একটু বেশি ভালো। ওই রেকর্ডিংটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে, না হলে আমি মানা করে দিতাম। এখনো আপনি মনে করেন যে যদি কেউ সবচেয়ে বড় হয় তাহলে সেটা হলো শাহরুখ খান? এখন তো গোটা পৃথিবী মেনে নিচ্ছে। আমি ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার শাহরুখ খান। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার শাহরুখ খানের উপর অভিযোগ হলো যে উনি হলেন খুব অহংকারী। এটা আজকের কথা নয় শাহরুখ, আমার বিষয়টা হলো 22 বছর আগে যখন আপকি আদালতে এসেছিলেন, তখন আমার মনে আছে যে অডিয়েন্সের মধ্যে থেকে কেউ বলেছিল যে অমিতাভ বচ্চন হলেন নাম্বার 1। তখন আপনি বলেছিলেন যে উনি গ্রেটেস্ট হতে পারেন, কিন্তু আমি গ্রেটেস্টের থেকে একটু বেশি ভালো। ওই রেকর্ডিংটা এখনো আছে আপনার কাছে? হ্যাঁ আছে, নাহলে আমি মানা করে দিতাম। আমি ছোট ছিলাম, বোকাশোকা, ছোটবেলায় তো সবাই এরকম কথা বলেই থাকে, তাই বাচ্চা মনে করে মাফ করে দেবেন জজ সাহেব, কিছু ভেবে বলিনি। কিন্তু আমার এই কথাটার ভীষণ আর আমি সবাইকে বলবো যে নিজের উপর ভরসা রেখো। আর সেই প্রাপ্ত বয়স্কের সময় একটু বেশি ওভার কনফিডেন্স থাকেই থাকে আর কি, আর মানুষ ভুলও করে তার ফলে, কিন্তু খুবই দরকার নিজের উপর কনফিডেন্স রাখাটা। এখন আমি জানি যে আমি ততটা ভালো অ্যাক্টর নই। তখন আমি একটু অ্যাক্টিং পারতাম, যেটুকু আমি পারতাম তাতে মনে হতো যে অনেকটাই পারি। এখন 25 বছর পর বুঝতে পেরেছি যে আমি বড় অ্যাক্টরদের গুরুত্ব বুঝতামই না, কারণ আমার অতটা অভিজ্ঞতা ছিল না। তাই আমি যদি সেটা বলেও থাকি তাহলে হয়তো সেটা মানে ল্যাক অফ এডুকেশনের জন্য বলেছি। আপনি এটাও বলেছিলেন যে আমি যখন কোনো ডাইরেক্টরের সঙ্গে কাজ করি তখন আমার শর্ত অনুযায়ী কাজ করি। আমি ওনাকে বলে দিই যে খাটিয়া সারকাইলো আমার দ্বারা হবে না। সেটা তো ঠিক আছে, মানে আমি এটা বলতে চাইছি যে খাটিয়া সরকানো দরকার কি, একসাথে শুয়ে পড়বো খাটিয়া। না, আমি অনেকগুলো কাজে আমি খুব ভালোবেসে কাজ করি, এখনো আমার কন্ডিশন রয়েছে। আমি যে ডিরেক্টরই হোক তাদেরকে বলি যে ভাই আমার সাথে ভালো ব্যবহার করবে, আমাকে বকাবকি করবে না, টাইমে ডাকবে না, আর একদম বাচ্চাদের মতো ট্রিট করবে। তো এটা আমার অ্যারোগেন্স নয়, এটা আমার মানসিকতা। ওটা হলো আমার ছেলে মানুষই মনোভাব। 50 বছর বয়সে আমি হলাম ছেলে মানুষ, ছেলে মানুষই আমার। এখনো আপনি মনে করেন যে যদি কেউ সব থেকে বড় হয় তাহলে সেটা শাহরুখ খান? এখন তো গোটা পৃথিবী সেটা মেনে নিচ্ছে। আমি এটা আমি ক্লিয়ার করতে চাই। না, আমি 22 বছর আগে অ্যারোগেন্ট ছিলাম, আজও আছি আর কালও থাকবো। না, সেরকম না। এটা হলো আমার সেন্স অফ হিউমার। আমি সত্যি করে বলছি না। এখন যেটা সত্যি সেটা তো সত্যি। 22 বছর আগে আমি সুন্দর ছিলাম, আমি ইন্টেলিজেন্ট ছিলাম, অ্যারোগেন্ট ছিলাম, আর এখন আমি ঠিক সেরকমই আছি, তাই না? দেখুন আমি দিল্লির ছেলে, তো এইটুকু তো বলতেই পারি, দিল্লির ছেলেরা যা মুখে আসে তাই বলে। শুধু আপনি হিউমারের জন্য বলছেন না। দেখুন আমার কাছে আপনার একটা ইন্টারভিউ আছে, এটা জানুয়ারি 2016-র একটা ম্যাগাজিন। আপনি এতে বলেছেন যে পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানুষ এই ব্যাপারটা বোঝে না যে আমি পৃথিবীর সেকেন্ড রিচেস্ট অ্যাক্টর পৃথিবীর। হ্যাঁ, এটা আমি দুঃখের সাথে বলেছিলাম। এটা আমি এটা কমপ্লেন করেছিলাম, শো অফ করছিলাম না।
লোকেরা বুঝছে না আমি সেকেন্ড কেন ফার্স্ট কেন নই। আমি আমার এই কথাটার জন্য খুব দুঃখ হয়েছিল। আর সত্যি কথাটা এটা যে এটা হলো খুবই ভুলভাল ইনফরমেশন। আমি আপনাদের একটা ছোট গল্প বলছি যে যখনই এটা এসেছিল তো আমার ফিল্ম হ্যাপি নিউ ইয়ার তৈরি হচ্ছিল আর আমরা ক্লাইম্যাক্সের সেট লাগাচ্ছিলাম। আর আমি খারদান্ড একটা জায়গা মুম্বাইয়ে আমাদের অফিসের কাছাকাছি, আমি গাড়ি করে সেখানে যাচ্ছিলাম আর আমার প্রডিউসার করিমের ফোন এলো যে শাহরুখ সেট বানানোর আর পয়সাই নেই। তো আমি বললাম যে একটু খোঁজ নাও, কোনো বিয়েটি হচ্ছে তো গিয়ে নেচে আসবো, পয়সা মানে সেট পাওয়ার পয়সাটা পেয়ে যাবো আমরা। আচ্ছা, ওটা কিন্তু খুব বড় সেট ছিল, একেবারে দুবাইয়ের পুরো ক্লাইম্যাক্সের ফিল্মের সেট। তো উনি বললেন যে পয়সা নিয়ে কিছু একটা করতে হবে, 12 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। তো আমি বললাম যে দেখো কোনো কিছু যদি হয়, কোনো ফাংশন হয়, অ্যাওয়ার্ড ফাওয়ার্ড ফাংশন হয়, তো আমি নাচ টাচ করে নেবো। তো আমরা সেই চেষ্টায় লেগে পড়লাম। আর সেই চেষ্টাতেই আমি টুইটারে পড়লাম এই পয়সা জোগাড়ের চেষ্টাতেই যে শাহরুখ খান ইজ দ্য সেকেন্ড রিচেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি বললাম যে লজ্জা পাওয়া উচিত এই লোকটা যে আমাদের সেট বানানোর পয়সা নেই আর ইন্টারভিউতে এসব আসছে। তো আমার ব্যাপারটা অদ্ভুত আর ব্যঙ্গাত্মক লেগেছে। আচ্ছা, এটা আপনি সিরিয়াসলি বলেননি, কিন্তু আপনি এটা বলেছিলেন যে ওরা এটা বোঝে না যে আমি সেকেন্ড এমন মানুষ ওয়ার্ল্ডের যে অ্যাক্টিং থেকে কোনো টাকা কামায় না। আমি না, অ্যাকচুয়ালি আমি কামাই না, আমি ফিল্মের জন্য খুব একটা পয়সা নিই না। আর তাছাড়া আজকাল লোকেরা আমার অ্যাক্টিং যা দেখছে তাতে এমনি তো আমাকে পয়সা দেয় না অ্যাক্টিং এর জন্য। কিন্তু জেনুইনলি আমি কোনো পয়সা নিই না। আমি এন্ডোর্সমেন্টের জন্য পয়সা নিই, আমি লাইভ শোয়ের জন্য পয়সা নিই, আমি খুব পরিশ্রম করে কাজ করি। কিন্তু ফিল্মে সবসময় সবাই ডিরেক্টর প্রডিউসারদের বলি আপনি ফিল্মে পয়সা লাগান, ফিল্মটা যেন ভালো হয়। এটা আমি জেনুইনলি বলছি। এটা আপনি যে কোনো প্রডিউসারকে জিজ্ঞেস করে নিন যে আপনি আদালতে আসবে, হয়তো সে আপনাদের বলবে যে শাহরুখ কখনোই পয়সা নেয় না। ও বলে যে ফিল্মে লাগিয়ে দাও, যদি বেঁচে যায় তাহলে দিয়ে দিও, না হলে আর দেওয়ার দরকার নেই। সত্যি বলছি, গত 15-20 বছরে কারো কাছ থেকে আমি এটা বলিনি কাউকে যে আমার ফিল্মের জন্য পয়সা চাই। কিন্তু অন্য ধরনের কাজ আমি এত বেশি করি আর তার থেকে পয়সা রোজগার করি, সেটাই আমার ইনকাম। সত্যি কথা বলছি, আমি কথাটা একেবারে সত্যি। আমি ভালো ফিল্ম করেছি, আমি খারাপ ফিল্মও করেছি, কিন্তু আমার জেনুইনলি এমন মনে হয় যে আমার জন্য ফিল্ম বানানো একটা পুজোর মতো, একটা পবিত্র ব্যাপার। আমি সেই হিসেবে দেখি ব্যাপারটাকে, ব্যবসার অ্যাঙ্গেল থেকে দেখি না। বাকি অন্য সব ব্যাপার আমি ব্যবসার অ্যাঙ্গেল থেকেই দেখি, কিন্তু ফিল্মের ব্যাপারটা আমি জেনুইনলি তাতে পয়সা নিই না। পাবলিক তো এটা ভাবে যে হ্যাঁ, শাহরুখ খান যা করে তা টাকার জন্যই করে, খুবই যে এই প্রাইস হবে, হয়তো ওই প্রাইস। আমি তো শুনে একেবারে যাতা অবস্থা, আমি বলে অনেক সময় বেরিয়েও যাই। কি বলবো আর আপনাকে, এখানে আপনি যে কাউকে খুশি জিজ্ঞেস করে নিন, যে কোনো ডিরেক্টর প্রডিউসারকে, আমার পয়সা চাই না, ঠিক আছে, আপনি ফিল্মে পয়সা লাগান। আর দেখুন, আমি জেনুইনলি আমি কি বলে ওটাকে, যে দিস ইজ মাই গ্রেটেস্ট থিং দ্যাট আই ক্যান ডু টু অ্যাক্ট ইন ফিল্মস। তো আমি সেটাকে কখনোই ব্যবসার দিক থেকে দেখি না ফিল্মের আর কি। কারণ আমি শুনেছি কিছু অ্যাক্টর শরীরের জন্য করে, কেউ মনের জন্য করে, কেউ টাকার জন্য করে। হ্যাঁ, আমি তো এই শরীর মন পয়সা ফিল্মের জন্য, আমারও একটা গান আছে, तन मन धन सब है तेरा, এটা আমি কোনো মেয়ের জন্য গাইছি না, ফিল্মের জন্য গাইছি। बिन तेरे क्या है मेरा, सचमुच रात दिन तेरे गुन गाता এটা रहूं। আমি ফিল্মের জন্য করি। আমি সবকিছুই শরীর মন পয়সা দিয়ে যদি আমি এভাবেই করে যাই তাহলে আমি একদিন ফকির হয়ে যাব। সত্যি বলছি, আমি সারা দিন আমি ফিল্ম তৈরি করি। আর আমার জীবনের সব থেকে বড় আশা এটাই হলো যে আমি যে ফিল্মই তৈরি করি সেটা দেখে মানুষ যেন খুব আনন্দ উপভোগ করুক, ইনকামের জন্য নয়। আর একদিন ভারতে এমন একটা ফিল্ম বানাবো, এই ব্যাপারে আমি খুবই ন্যাশনালিস্ট আর কি। এমন ফিল্ম তৈরি করবো যে গোটা পৃথিবী দেখবে ইন্ডিয়ার মধ্যে বেস্ট ফিল্ম তৈরি হয়। আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, দ্যাট ইজ মাই ড্রিম। কিন্তু যদি আপনি ফিল্ম থেকে টাকা রোজগার না করেন তাহলে কোথা থেকে রোজগার করেন? নাচ গান করতে থাকি, আমি গিয়ে পার্টিতে ডান্স করি, গর্বের সাথে করি, বিভিন্ন শোয়ে করি। আর এখানে খুব ভালো মার্কেট চলছে লাইভ শোতে। আজকাল আমার হেভি মার্কেট চলছে, দারুণ 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 ভাবে সব চলছে। আমি এন্ডোর্সমেন্টও করি অনেক, আই থিঙ্ক আমি 20-21টা এন্ডোর্সমেন্ট করি। আর খুব জোর গলা নিয়ে এটা বলছি যে সমস্ত তরুণদের আমি সত্যি এটা বলবো যে পয়সা রোজগার করার ব্যাপারটা, ভালো বাড়িঘর তৈরি করাটা, গাড়ি কেনার ব্যাপারটা, নিজের বউ ছেলে মেয়ের খেয়াল রাখার ব্যাপারটা, এটা কোনো খারাপ জিনিস নয়। মানুষ আপনাকে বলবে যে ম্যাটেরিয়াল জিনিস করবেন না, আপনি যেটা হলো হিমালয় চলে যাও, টাকা পয়সা কিছুই নেই, কিন্তু আছে। আগে ছেলে মেয়েকে ভালোভাবে পড়ান, তাদেরকে বাসস্থান দিন, আর তারপর যেটা করা দরকার মন থেকে, আমার মনে হয় যেটা আমার ফিল্মের ক্ষেত্রে হয় সেটা মন থেকে করুন। তাই আমি জেনুইনলি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ভালো রোজগার করি আর এইসব জিনিস থেকে রোজগার করি, আর একদম মন থেকে আনন্দে রোজগার করি। 22 বছর আগে আমার মনে আছে আপকে আদালতে আপনি বলেছিলেন যে আপনি খালিদ মোহাম্মদের কাছে গিয়েছিলেন পকেটে টাকা নিয়ে, যে ভাই আমি অ্যাওয়ার্ড কিনতে চাই। হ্যাঁ, লোকজন আমাকে এরকম বলেছিল যে এনারা টাকা নেয়, এসব করে, আর খুব বড় জার্নালিস্ট ছিলেন। আমি যেমন বলেছিলাম, আমি খুবই বোকামি করেছিলাম ওই মাসগুলোতে, 6-7 মাস আমি সেখানে পৌঁছে গেলাম। আমি বললাম যে এই অ্যাওয়ার্ডটা আমার হওয়া উচিত। আই থিঙ্ক বাজিগার ফিল্ম ছিল, ওটা খুব ভালো অ্যাক্টিং করেছিলাম আমি, হার কার জিতনে ওয়ালে কো বাজিগার কে। আর
আমি বোকার মতো সেখানে পৌঁছে গেলাম। আমি বললাম যে আমি শুনছি যে তোমরা টাকা পয়সা অ্যাওয়ার্ড দাও, তো আমার কাছে এই 250 টাকাই আছে, এটা নাও আর বাকি আমাকে কিস্তিতে দিয়ে দেবো। তো আমার মনে আছে যে বেচারা খুব লজ্জা পেয়ে গেছিল, খুব সাদাসিধে মানুষ ছিল। শাহরুখ, দ্যাটস নট দ্য ওয়ে, এরকম হয় না, এভাবে না। আমি এরকম পাবলিকলি বলছিলাম। আর তারপর আমি স্টেজে গিয়েও বলেছি, পরে আমি ক্ষমাও চেয়েছিলাম যেটা আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আর এরকম না, কারণ আমি যখন পেয়ে গেছি তখন মনে হলো যে লোকে এরকম না ভাবে আমি পয়সা দিয়ে পেয়েছি। স্যার, আমার কোয়েশ্চেনটা হলো, আপনি বলেছিলেন যে আপনার সাফল্যে আপনার মায়ের অনেকটা ভূমিকা রয়েছে, আপনি ওনাকে ক্রেডিট দেন, কারণ আপনার মা, আপনি বলেছেন আপনার মা ভগবানের কান ধরে রেখেছেন আর বলে রেখেছেন যে আপনাকে সাকসেসফুল করতে হবে। স্যার, আফটার 25 ইয়ার্স আপনি অনেকটাই সাকসেসফুল, ইউ আর দ্য রিচেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ এভরিথিং স্যার। সেকেন্ড স্যার, আমার কাছে আপনি আচ্ছা, ঠিক ফার্স্ট। আছে। হ্যাঁ, আপনি ফার্স্ট। স্যার, আপনি এখনো যখন কোনো প্রজেক্ট নেন, কোনো কাজ করেন, তাহলে আপনার কি এখনো মনে হয় আই স্টিল হ্যাভ টু অ্যাচিভ সামথিং ইজ লেফট? অ্যাবসলিউটলি। আমি একটা কথা বলতে চাইবো, আমি ভগবান না করুক, খোদা না খাস্তা, কারোর সাথে এরকম যদি হয় যে মানে আমরা যাকে ভালোবাসি, আমাদের যে আত্মীয় স্বজন আছে তারা মারা যাক, কিন্তু এটা হলো জীবনের একটা সত্যি যে এরকম অবশ্যই হবে, আর এটা সবার সাথেই হবে। আমার সাথে এটা খুব অল্প বয়সেই হয়েছে। তাই আমার বিশ্বাস হলো এটা যে ভাই আমার কাছে যদি মা বাবা হারিয়ে যায়, যা তাদের যখন যাওয়ার ছিল সে যেতেই হলো, সে কোথাও না কোথাও একটা ভালো কথা এটা যে যারা ভগবান বা খোদার কাছে বসে আছেন, আমরা এখন যখন এখানে চলে এসেছি সেটিংটা ঠিকঠাক রাখতে হবে, ভুল করা যাবে না। তাই এটা আমি বিশ্বাস করি। আমি আজও সপ্তাহে একবার বা দুবার আমার ছেলে মেয়েদের সাথে আমি ওই ছাদে যাই আর কি। আর আমার দৃঢ় বিশ্বাস যে ছাদের দুটো তারা আমার বাবা মা। আমি গিয়ে তাদের সামনে তাদের সম্মান জানাই, থ্যাংক ইউ বলি। আর আমার ছেলে মেয়েদেরও বলেছি যে ওই দুটো হলেন তোমার ঠাকুরদা ঠাকুমা, তাই ওনাদের হ্যালো বলো। ওরা মনে করে আমি এই ব্যাপারে একটু বোকাশোকা, কিন্তু ওরা বেচারা অবশ্যই প্রে করে। আর আজও যখন আমি কাজ করি, আমার শুধু এইটুকুই যে যতজন মানুষ আমার ফিল্ম দেখবে তারা আনন্দ পাবে। সত্যিকারের আমি যা পেয়েছি আমার এমন মনে হয় না যে আমি তার অধিকারী। আর সেই অধিকারটা পাওয়ার চেষ্টায় আমি সারা জীবন কাজ করে যাব, যে একদিন আমার মনে হবে আমি এত ভালো কাজ করেছি। আপনারা এত বেশি ভালোবাসা দিচ্ছেন, তার যে অধিকারটা সেটা সত্যিই আমার পাওয়া উচিত। দ্যাটস দ্য অনলি রিজন আই ওয়ার্ক। শাহরুখ, আমার দোয়া রইল বাবা মায়ের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকুক, আর ওনারা যেখানেই থাকুন আপনাকে দেখতে থাকুন আর শক্তি যোগান। আমরা আরও একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। আমি মাথায় হাত দিয়ে বলি আমার ভাগ্যটা কতটা খারাপ। হ্যাঁ, সুন্দর সুন্দর মেয়েদের সাথে সারাদিন গলা জড়ানো, তাদের কিস করা, ভালোবাসো, প্রেম করো, আর তার জন্য পেমেন্টও নাও। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন, আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি শাহরুখ খানকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার শাহরুখ খানের উপর অভিযোগ হলো যে উনি হলেন অ্যাবনর্মাল। দেখুন, যে অ্যাক্টরই আসেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে নিজের ক্যারিয়ার শুরু করে লাভ স্টোরি দিয়ে। আর আপনি আপনার ক্যারিয়ার শুরু করেছেন প্রথম ফিল্মে হিরোইনকে ছাদ থেকে তুলে ফেলে দিয়েছিলেন নিচে। সেটা আমি করতে চাইছিলাম না, আমি সত্যি সেরকম করতে চাইনি, কিন্তু আমাকে ওনারা খুব জ্বালাতন করেছেন। আর আমি যখন কোনো মেয়ে রাজি হয় না, এরকম কোনো সময় করবেন না, কিন্তু আমি এটা মজা করছি। আমি মেয়েদের খুব সম্মান করি আর তাদের খুব ভালোবাসি, জেনুইনলি। আমি ফেলে আবার নিচে ধরে ফেলে ঘরে নিয়ে এসেছিলাম ওনাকে। বাট আমার না সুযোগ, যেমনটা আমি আপনাকে বলেছি, যখন আমি রোলগুলো পেলাম, সমস্ত রোলগুলো ছিল অন্যান্য অ্যাক্টরদের রিজেক্ট করা। অনেকগুলো বড় বড় অ্যাক্টর ছিলেন যারা ওই ফিল্মটা করেনি আর কি। আর যশবাবু যখন আমরা ডার করছিলাম তখন সমস্ত অ্যাক্টররা বারণ করে দিয়েছিলেন। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম যে কিছু মানুষ আমাকে বলেছিল যে আমি কেমন দেখতে। হ্যাঁ, আমি ভাবলাম যে আরে হিরো লাইনটা চলুক না চলুক, প্রেমের রোল পাই না পাই, এটা করে আমার ক্যারিয়ারটা আমি তৈরি করে ফেলবো। আর যেহেতু আমি থিয়েটার থেকে এসেছিলাম, আমি সবাইকে সত্যি কথা বলতে চাই, যেহেতু আমি স্টেজ থেকে এসেছিলাম, তাই আর কারণ মুম্বাই থেকে আসেনি। আমার যেটা আপব্রিঙ্গিং সেটা ছিল ইন্ডাস্ট্রির নতুন। আর দুটো জিনিস হলো, একটা, আমি এটা জানতাম না যে হিরোর ধরনটা কি রকম, যে আমি লঞ্চ হব একটা নতুন মেয়ের সাথে, আর তারপর গান চলবে, মিউজিক বাজবে, আপনাকে ইন্ট্রোডিউস করা হবে। তাই আমার তো কোনো মা বাবা ছিল না কোনো মাই বাপ ছিল, আমাকে কেউই বলেনি। আমি ভাবলাম যে আমি করিনি, যেহেতু থিয়েটার থেকে এসেছিলাম, ভাবলাম এটা তো একটা রোল। আর সবাই মিলে আমায় বলেছে, ফিল্ম দেখার পর আমার খুব ভালো বন্ধুরা বলেছে যে ভাই তুই এটা কিন্তু ভুল করে ফেললি, তোর ক্যারিয়ার শেষ হয়ে গেল, এই পিকচারটা চলবে না। বাট আই থিঙ্ক ফাইনালি জনগণ যারা রয়েছেন তারা ভালো রোল, ভালো গল্প পছন্দ করেন। আর আই থিঙ্ক আমার কপালও ভালো ছিল যে তখন একটু যুগ বদলা ছিল, ইয়াং জেনারেশনরা ছিল 90s-এর, তারা বললো যে ঠিক আছে ভাই, এরকম হিরো চলবে, যে অ্যাকচুয়ালি মোর দেন জাস্ট বিং ইন্ট্রোডিউসড টু দ্য হিরোইন। কলেজ মেয়েদের পেছনে লাগছে, কোথায় বসছো, এখানে বসো, তারপর
তারপর জানা যাবে ও গরিব, আবার ওর বাবা মা দেখা যাবে বিরাট বড় লোক, তারপর ঝগড়া হবে, তারপর আমরা গিয়ে একটা পাহাড়ে দাঁড়িয়ে পড়বো, লাফ দিতে শুরু করবো, তারপর বাবা বলবে কেঁদো না, বসবে না। তা আমি একটু ভাগ্যবান ছিলাম যে যুগ যাকে ছিলেন পাল্টাচ্ছিল। অ্যাবনর্মাল ছিলেন। নর্মালের ব্যাপারটা নয়, আমি, আপনার কি মনে হয় যে আমি অ্যাবনর্মাল? আর এই কাকা কিরণ, হ্যাঁ, সেটা আজও মানুষের মুখে মুখে রয়েছে, আর যখনই শাহরুখ খানের কথা ওঠে তখন মানুষ ওটাই শোনায়। হ্যাঁ, আমার খুবই অদ্ভুত লাগে, সবাই যেমন করে শোনে, আমার গলার আওয়াজ এরকম একদমই না। আমি চাই যে এই সবে আমি এই শোতে গেছিলাম সেখানে আই লাভ ইউ, আরে আমার গলার আওয়াজ এরকম নয়। আমি, এটা খুবই একদম ভুলভাল ব্যাপার। আমি বলছি ভাই এটা, কিন্তু ঠিক আছে আমি করছি। অডিয়েন্স বলছে যে আপনি একবার করে দেখিয়ে দিন। আমি করে দেখাচ্ছি তোমাদের ভাই, অবশ্যই তোমাদের করে দেখাচ্ছি। ওটা ছিল এরকম, আই লাভ ইউ কিরণ। আর যেটা আর যারা আমার মিমিক্রি করে প্রথমে শরীরের আড়মোড়া ভাঙে, আই লাভ ইউ, আমি কোনো পিকচার এভাবে অ্যাক্টিং করিনি। আমি আমার এজন্য আমার খুব বিরক্ত লাগে। আপনি জানেন এই চক্করে তোতলানো ছেড়ে দিয়েছি, নাহলে এত ভালো তোতলাতাম আমি। কিন্তু শাহরুখ খানের কথা যখন কোনো শোতে হয়, কোনো জায়গায় হয়, তখন সেই কায়দাটাই মানুষ দেখায়। হ্যাঁ, সমস্ত জায়গাতে এইভাবেই কপি করে। আর আমি আচ্ছা, আমি এখন আর কি ভদ্র হয়ে গেছি, আমি বেশি বকাবকি করতে চাই না, তো আমি হাততালি দিই আর মনে মনে বলতে থাকি ভাই এই হাততালির মাঝখানে তোর ফেসটা চলে আসে তাকে এইভাবে কি করে, এভাবে আমি কবে এই অ্যাক্টিংটা করলাম আমি। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমার যে ছেলে সেও আমাকে এইভাবে অ্যাক্টিং করে দেখায় আমাকে। আমি আসার পর বলে হাই পাপা আই লাভ ইউ। আরে ভাই আমি কবে এরকম অ্যাক্টিং করলাম, সত্যি কথা বলছি আপনাকে। এই প্রেম ভালোবাসা বলে বলে দু হাত বাড়িয়ে 25 বছর ধরে আপনি রোম্যান্সের কিং হয়ে রয়েছেন। আরো কিছু হয়তো আছে, দু হাত তো অনেকেই বাড়িয়ে দেয়, কিন্তু আমার মতো কেউ করতে পারে না। আর আমি একদমই রোমান্টিক হিরো হতে চাইনি, আমার একদমই ইচ্ছে ছিল না। আমি মেয়েদের খুব লজ্জা পাই। এইমাত্র উনি বললেন যে আমার ডিম্পল খুব সুন্দর, আমি ব্লাশ করতে শুরু করে দিই। আমি হলাম ভীষণই লাজুক। আর লাইফে আমার কখনো এরকম মনে হয়নি যে কোনো মেয়ের চোখে চোখ রেখে বলবো যে একটা ডায়লগ বলছি, सच कहो मुझसे, जब मैं तुमसे दूर जाता हूँ तुम्हारा दिल मुझे पलट कर देखने को नहीं करता। मेरे करीब आओ और पास और पास और पास। যখন আমি সত্যি কথা বলছি, আমি যখন যেই হিরোইনের সাথে কাজ করি এইভাবে বলার পর আমি তার কাঁধেই মাথা রেখে লজ্জা পেয়ে যাই। এই ডায়লগটা বলতে আমি সত্যি, আপনি জিজ্ঞাসা করে নেবেন মাধুরীর সাথে আরো অর পাস সিনটা যখন শেষ হয়ে গেল, বললাম যে আমি রিয়েলি সরি, আমি এরকমটা বলতে চাইছিলাম না, আমি একদমই এরকম নই, আমি একদমই রোম্যান্স করতে পারি না। তাই ইয়াস বাবু আমাকে ফোর্স করে করিয়ে দিয়েছেন। ওই যে ইয়াসজির শেষ ফিল্মটা ছিল, তাতে ক্যাটরিনাকে কিসটা কি রোম্যান্স ছিল না? ফোর্স করেছিল, লোকে আমাকে ফোর্স করে, জোর করে বলে আমাকে মেয়েদের গলা জড়াতে বলে। আমি তো বলি না যে চাই না, আমার একদমই চাই না। আমি তো মাথা ধরে বসে পড়ি আর বলি যে কি দুর্ভাগ্য আমার, সুন্দর সুন্দর মেয়েদের সাথে সারাদিন গলা জড়িয়ে ধরা, ওদের কিস করা, ভালোবাসো, প্রেম করো, আর তার জন্য পেমেন্টও নাও। এটাও কি কোনো জীবন হলো নাকি ভাই? আপনি নিজেই ভাবুন, এটা যদি আপনার সাথে হয়, আপনার পাবলিকের মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? I'm Priya. Hi Priya, how are you? I'm fine. How are you? I'm also fine. দুজনেই ফাইন। আমি আপনার ডাই হার্ড ফ্যান। আমি লন্ডন থেকে এসেছি আপনার সাথে দেখা করতে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয়া। সো আমি আপনাকে হগ করতে পারি? লোকজনের সামনে করব না, পরে আমরা চুপচাপ একটু অপেক্ষা করুন। স্যার, আপনার কলেজ টাইমে আপনার ফার্স্ট ক্রাশ কে ছিল? আমি যেমন বলেছি, সত্যি কথা, আমি মিথ্যা বলছি না। ওকে। আমি সেগ্রিগেটেড স্কুলে পড়তাম, অল বয়েজ স্কুল। তাই আমার বেশি এমন নয় যে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট ছিল না, খেলতাম, থিয়েটার করতাম। অ্যাকচুয়ালি যেটা হয় যে একটা মেয়ের উপর প্রথমবার ক্রাশ হয়, ফিল হয়, আপনার প্রথম ক্রাশ কে ছিল? আমার ফার্স্ট টু লাস্ট গৌরী ছাড়া আর কেউ নেই। আমার ছিল 18 বছর, ওর ছিল 14 বছর বয়স। ওর সাথে আমার পার্টিতে দেখা হয়েছিল, আর ও ছিল প্রথম এমন একটি মেয়ে আমার সাথে যে 3 সেকেন্ডেরও বেশি কথা বলেছিল। তাই আমি এই কথাটাতে এত এনকারেজ হয়ে গেছি। আমি ওই পাঞ্জাবিতে বলে না, एहू कुड़ी लेनी है। অন্য কেউ না, ওকেই চাই। 22 বছর আগে আপকে আদালতে যখন এসেছিলেন, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যখন আপনি সেটে থাকেন তখন 5 মিনিট অন্তর আপনার ওয়াইফকে, গৌরীকে ফোন করতেন।
তা এখনো কি করেন? না, নাকি, এখন তো আমার অভ্যেস এতটা খারাপ হয়ে গেছে যে প্রতি 5 মিনিট অন্তর ও আমাকে ফোন করে জিজ্ঞেস করে কোথায় আছি। সেটা তো আপনারও নিশ্চয়ই আসে, শুধু আমারই নয়, তাই না? तो তাই আমি লোকে বলে যে আপনি এত উঁচু জায়গায় পৌঁছে গেছেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন, তার জন্য একটা ছোট শায়রি আপনাকে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। मुझे ऊंचाइयों पर देखकर हैरान हैं बहुत लोग, मुझे ऊंचाइयों पर देखकर हैरान हैं बहुत लोग, लेकिन किसी ने मेरे पैरों के छाले नहीं देखे। বাহ! আপনি এই ইয়াসের Yes, sir. আপনি এই শায়রিটা বললেন, আমার যে আজ্ঞে। মানে যে ডিজাইনার রয়েছে সে চিন্তায় পড়ে যাবে আজ নিশ্চয়ই জুতো টাইট হয়ে গেছে। খুব সমস্যায় পড়ে যাবেন উনি আজ। থ্যাংক না, ইউ না, ইয়াসের, না, ভেরি sir. নাইস টু সি ইউ। এখন শাহরুখ ভাই আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই কথা, আপনার আজ পর্যন্ত আপনি যত ফিল্ম করেছেন তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মুভি কোনটি বলুন? পরেরটা, সব সময় পরেরটা। এখন আবার একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন আর অভিযোগের ফাইনাল রাউন্ড। আই এম দ্য মোস্ট প্রাউড ইন্ডিয়ান অন দ্য ওয়ার্ল্ড, কারণ আমার চেয়ে বেশি আই থিঙ্ক এই দেশ আর কাউকে কিছু দেয়নি। আর আমি খুব আপ্লুত যে আমার ফ্যামিলি এর জন্য বেঁচে আছে, আনন্দে আছে, আর আমি চাইবো যে আমার ছেলে মেয়েরাও এই কথাটাই অ্যাপ্রিসিয়েট করুক। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার শাহরুখ খান। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার শাহরুখ খানের ওপর অভিযোগ হলো যে উনি সব সময় বিতর্ক সৃষ্টি করেন। শাহরুখ 19 ফেব্রুয়ারি 2007-এ আপনি বলেছিলেন যে এই দেশে আমাদের কখনো এই কথাটার অনুভূতি হতে দেয়নি যে এই দেশে হিন্দু মেজরিটি আছে, তার মানে হলো আমরা অ্যামেজিংলি সেকুলার রয়েছি। তারপর 2রা নভেম্বর 2015-এ আপনি বলেছেন যে আমাদের দেশে ইনটলারেন্স আছে, আর ইনটলারেন্স আছে একদম পিকে। এখানে সেকুলারিজম বিপদের মুখে রয়েছে। আমি এরকম কখনই বলিনি। আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ইয়াং জেনারেশনকে কিছু অ্যাডভাইস দিতে চান, তাই আমি এটা বলেছিলাম যে লেখাপড়া আর আর ছোট জিনিসগুলো যার কারণে আমাদের দেশের প্রচুর ক্ষতি হয় সেটা করবেন না। রিজিনালিজম, রিলিজিয়ানের জন্য ঝগড়া বা কাস্ট, কালার, সেক্স, ক্রিড নিয়ে কোনো কথা, আর 100% এই সমস্ত কথায় ইনটলারেন্স বেড়ে যাবে। কারণ এখনো আমাদের কাছে এমন মানুষ আছে যারা কখনো কখনো এই ধরনের কথা বলে, আর আমাদের এই দেশ তা সত্ত্বেও কিন্তু এগিয়ে যায়। তাই ইয়াং জেনারেশনকে অ্যাডভাইস দিয়েছি। আই ডোন্ট নো কবে কোথায় যেন ঘুরে ফিরে এরকম হয়ে গেল। আই থিঙ্ক ওই ব্যাপারটা খুব চলছিল আর কি। আমি ওদের বললাম যে এটা কি করে হলো, কারণ আমার মাথায় এমন এবং যেমন আমি 2007-এ বলেছিলাম যে এতটাই সুন্দর আমাদের দেশ, যেখানে আমরা সবাই মিলেমিশে প্রেম ভালোবাসায় থাকি। এই দেশের মধ্যে অনেস্টি, সেকুলারিজম, গুডনেস এতটাই রয়েছে, অ্যান্ড ইনস্পাইট অফ লট অফ ইস্যুস সামটাইমস উই আর স্টিল এবল টু। আপনি বলছেন যে 2007 থেকে এখনো কিছু বদলায়নি? আমি তো যখন থেকে, আমার বাবা যিনি ছিলেন আমাদের দেশের সবচেয়ে ইয়াংগেস্ট ফ্রিডম ফাইটারদের মধ্যে একজন, তা এই দেশের জন্য আমরা আমার বাবার মতো যারা লড়াই করেছে, স্বাধীনতার জন্য উঠে দাঁড়িয়েছে, সো হাউ ক্যান আই থিঙ্ক দিস কান্ট্রি ইজ নট বিং ফেয়ার টু এনি অফ আস। আর আমার মতো মানুষকে যে সবকিছুই এই দেশ থেকে পেয়েছে, তাই আমি তো একদম লাস্ট হতে পারি কমপ্লেন করা। এই লোকজনই তো অভিযোগ করে। যখন আপনার Absolutely. কাছ থেকে বয়ানটা এলো তখন মানুষ বলল যে শাহরুখ খান কি করে বলতে পারে যে এই দেশে ইনটলারেন্স রয়েছে, এত প্রেম ভালোবাসা পাওয়ার পর? ইন্টারভিউ তো দেখানোই হয়নি। আমি তো বলেছিলাম যে অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়াটাই আমার বাড়ি। আমার যিনি ওয়াইফ উনি হিন্দু, আর আমি হলাম বাই বার্থ মুসলিম। আমার ছেলে মেয়েরা 3 রকমের রিলিজনই জানে, কারণ যে স্কুলে যায় সেখানে তাদের সব শেখানো হয়। আমরা দিওয়ালিতে পূজা করি, আমরা ঈদও পালন করি, আর যা কিছু আছে একে অপরের সঙ্গে মিলেমিশে করি। সো আই এম লাইক আ মিনি কান্ট্রি ইন মাই ওন হাউস। সো হাউ ক্যান আই থিঙ্ক অফ মাই কান্ট্রি লাইক দিস, অ্যান্ড I am so proud of doing what I do for my nation as an actor and otherwise. তাই এই কথাটা একেবারে ছড়িয়ে গেছে। তারপর আমার মনে হলো আমি হয়তো ক্ল্যারিফাই করতে পারবো না ভাই, এসব এরকম অদ্ভুত লাগবে আমার বারবার একই কথা বলতে, and it is a little sad. কিন্তু আমি চাই যে আপনি ক্ল্যারিফাই করুন। আমি আপনার স্টেটমেন্টটা বলছি যেটা বেরিয়েছে। শাহরুখ খান বলেছেন যে এই দেশের মধ্যে ইনটলারেন্স বেড়ে গেছে। সমাজই নয়, দুনিয়ার তরুণরা তাড়াতাড়ি রিয়াক্ট করে। যত বেশি মিডিয়াম তত বেশি বক্তব্য, শুধু বক্তব্য নয়, নেগেটিভ বক্তব্য বেশি হয়ে গেছে। আমাদের এই চিন্তাধারাটা বজায় রাখতে হবে যে সব ধর্ম সমান সমান। যদি আপনি সেকুলার নন তাহলে এটা হলো আপনার অনেক বড় অপরাধ। অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে কারণ এত মিডিয়াম হয়ে গেছে না, তাই আই থিঙ্ক যেসব জনগণ রয়েছে সবকিছু নিয়ে কথা বলে। মাই লজিক ইজ যে আমি কোনো মিডিয়ামে যদি কারো কোনো কথা শুনি, সো আই শুড নট বিকাম সামওয়ান হু রিয়াক্টস টু ইট। আমরা বড্ড বেশি রিয়াক্টিভ হয়ে গেছি। কেউ কিছু কথা বলে ফেলে, আমরা তাদের সম্পর্কে বলে বেড়াই। সো মাই লজিক ওয়াজ দ্যাট ইউ হ্যাভ টু। আর আমি একটা ছোট কথা বলতে চাই, অ্যাকচুয়ালি রিলিজন
আর আমাদের যে সমাজ রয়েছে তার মধ্যে ওয়ার্ড এই টলারেন্স হওয়া, ইনটলারেন্সের মানে হলো জাস্ট অ্যাবাউট সহ্য করলাম। অ্যাকচুয়ালি আমাদের অ্যাকসেপ্টেন্স হওয়া উচিত আমাদের প্রতিটা ধর্মের, প্রতিটা নামের, প্রতিটা কাজের, প্রতিটা প্রান্তের। সো মাই বিলিফ ইজ দিস ওয়ার্ড ইন ইটসেলফ ইজ অনলি রং টু বি ইউটিলাইজড লাইক দ্যাট ওয়ে। অ্যান্ড বিকজ মিডিয়াম হ্যাজ বিকাম সো মাচ দ্যাট কেউ যা খুশি বলে, অনেকে এটা টলারেট করে, ভাই আমাকে কিছু বলো প্লিজ, লেটস নট বি রিয়াক্টিভ। কিছু মানুষ ইনসাইট করার জন্য এই ধরনের কথা বলে, ভাই এমন কিছু বলো যাতে বেশ মজা করা যায়, এটা হয়ে যাবে। বিকজ মিডিয়াম আছে, টুইটার আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেলিভিশন রয়েছে, প্রত্যেকেই আছে যারা কিছু না কিছু বলে। এর মানে তো এটা হলো যে কারণ শাহরুখ খানের কংগ্রেস পার্টিতে অনেক বন্ধু বান্ধব আছে, তাই শাহরুখ খান নরেন্দ্র মোদীকে ফিক্স করার জন্য এরকম বয়ান দিয়েছেন। আমার আর কত সাহস যে আমি কাউকে ফিক্স করার জন্য সব বলবো? আমি তো এরকম ভাবিও না। আপনি আমাকে বহু বছর ধরে চেনেন, আমি হলাম পলিটিক্যাল, সব জায়গায় আমার বন্ধু আছে, আমি সবার সাথে দেখা করি। আমি কখনো, আমাকে কেউ একজন বলেছিল তুমি ইন্টারভিউটা এভাবে দিয়েছো, আমি বললাম আমি জন্মদিনের দিন এরকম কথা কেন বলবো ভাই? আমার কি করে এরকম চিন্তা ভাবনা হবে? আমি 16 ঘন্টা শুধু কাজ করি, ঠিক আছে, ফিল্মে কাজ করি, এই ধরনের কথা আমার মাথাতে আসতেই পারে না। And I would like to state here very clearly, when we choose a leader of our country, whoever it may be, and as great as Mr. Modi, we all have to support him. We have chosen him. আমাদের দেশ ওনাকে বহুমতের সঙ্গে বেছে নিয়েছে। So you have to support our leader and take the country forward, not be negative. হতে পারে পলিটিক্সে মানুষ এ ধরনের কথা বলে থাকেন, কিন্তু আমি পলিটিশিয়ান নই, আমি হলাম এন্টারটেনার। আমরা না কখনো, আই এম অলসো সামওয়ান হুজ চিলড্রেন শুড লুক আপ টু মেবি অ্যান্ড থিঙ্ক দে উড লাভ টু বি অ্যাজ সাকসেসফুল অ্যাজ আই এম। ভগবান আমাকে ওই যে যোগ্যতা দিয়েছেন। সো আই থিঙ্ক আই উইল নেভার হ্যাভ আ টক লাইক দিস উইচ উইল হ্যাভ, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। কিন্তু যখন ওটা নিয়ে রিয়াকশন হলো, কিছু মানুষ বলল যে খায় হিন্দুস্তানের আর কথা বলে পাকিস্তানের হয়ে। আমার খুব দুঃখ হয়, খুব খারাপ লাগে, মানে এমন মনে হয় যেন আমি কেঁদে ফেলবো, যে আমি বারবার এটা বলবো যে আমি হলাম দেশবাসী এবং দেশভক্ত, কারণ আমি সেটাই। আর আমার থেকে বেশি অ্যাকচুয়ালি আমরা সবাই, এতে আমাদের দুজনকে কারোরই মারপিট করার প্রয়োজন নেই। সো আই হ্যাভ টু রিড দোজ স্টেটমেন্ট অ্যান্ড সামটাইমস আমি এটা ক্ল্যারিফাই করতে চাই না। আমি আপনার প্রোগ্রাম এই কারণে করব কারণ আপনি আমাকে চেনেন, আর বহু বছর ধরে আমরা একে অপরের সঙ্গে দেখা করে চলেছি। সো আই ক্যান বি, আই থিঙ্ক আই ক্যান ট্রাস্ট, যেটা সেভাবেই লোকেদের কাছে পৌঁছাবে যেভাবে বলেছি। বাট আই গেট ভেরি স্যাড সামটাইমস যে কেন আমাকে বারবার এটা বোঝানোর প্রয়োজন পড়ে যে আমি কতটা দেশভক্ত। হ্যাঁ, আর আমরা সবাই তো, আর কেনই বা হব না? আমাদের দেশ তো আমাদের সবকিছু দিয়েছে। ওই যখনই প্রশ্নটা ওঠে, যখন কেউ বলে, আমার খুব এই কথাটা সবাই আশ্চর্য হয়েছে যে শাহরুখ খান, যাকে এই দেশ এত ভালোবাসা দিয়েছে, যে দেশ শাহরুখ খানকে এত বড় বানিয়েছে, যার জন্য এই দেশের কোটি কোটি মানুষ পাগল, সে এরকম ধরনের কথা বলবে। হ্যাঁ, অ্যান্ড আই ফিল স্যাড বিকজ দ্য মিনিং অফ দিস ইজ, আমি এটাই বলবো সমস্ত ইয়াংদের, এটা বলবো যে প্লিজ বি টলারেন্ট, বি হ্যাপি, ওয়ার্ক হার্ড, টেক দিস নেশন ফরওয়ার্ড। ছোট ছোট যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের দেশের হিতের পক্ষে ক্ষতিকারক হওয়া উচিত নয়। ইউ শুড মুভ ফরওয়ার্ড উইথ পজিটিভিটি অ্যান্ড উই লিভ ইন দ্য গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রিয়েলি, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আমিও বহু মানুষ আমেরিকা থেকে এসেছিলেন, তারা আমাকে বলেছিলেন যে আমাদের দেশ এই সময় কতটা উন্নতি করেছে, কতটা শিখরে পৌঁছেছে, আর প্রত্যেক জায়গায় আমাদের ইমেজ কতটা ভালো হচ্ছে। দ্য সেফেস্ট মোস্ট বিউটিফুল নেশনস ইন দ্য ওয়ার্ল্ড উই আর। অ্যান্ড আমাদের এই ছোটখাটো আজে বাজে বিদঘুটে কথাবার্তায় জড়ানো উচিত নয়। আই উইল সে দ্যাট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সি, আই থিঙ্ক এতটা বাজে আর ছোট তো মানে আমি হতে পারবো না। আমি এই দেশ থেকে কি ফিল্মের জন্য এমন কিছু বলবো, এটা করে দেব, এইটুকু তো আমার মধ্যে নিজস্ব ট্যালেন্ট আর পরিশ্রম আছে। ফিল্মের কথাটা একদম আলাদা। আমি কি আমার দেশভক্তির দাবি এই কারণে করব যে আমার ফিল্মটা চলুক, কিন্তু ফিল্মের কথা তো না হোক। আমি এটা মোটামুটি শেষবারের জন্য বলছি, এরপর আর বলবো না, তা যা খুশি ঝামেলা হয়ে যাক। আমার থেকে বড় দেশভক্ত এই দেশে আর কেউ নেই। আর আমি এখন পরের বার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি যেমন লোকেদের কাছ থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিতে চলেছি, কেমন করে জামা কাপড় ছিনিয়ে নেবো লোকেদের। হ্যাঁ, পরের বার যদি কেউ বলে, আমি খুব ভালোবেসে বলছি, মানে আওয়ার কান্ট্রি বা মাদারল্যান্ড, ভারত মাতা, উই আর লাভ ইট, হোয়াই শুড উই হ্যাভ আ টক লাইক দিস? অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইউ আস্কড মি। কারণ অন্য প্ল্যাটফর্ম থেকে আমি যখন যাই, কারণ আমার একটু ভয় লাগে যে আমি আবার ক্ল্যারিফিকেশন দেবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যাতে এটা সবাইকে বোঝাতে পারি। আর এই কথাটাকে আমি, আর তারপরে লোকজন বলবে যে ফিল্মের জন্য এই বলছে সেই বলছে, আপনার যা বোঝার আপনি বুঝুন, তার কোনো ক্ল্যারিফিকেশন নেই। বাট I am the most proud Indian in the world, কারণ আমার চেয়ে বেশি আই থিঙ্ক এই দেশ আর কাউকে দেয়নি। আমি খুবই আপ্লুত যে আমার ফ্যামিলি এর জন্য বেঁচে আছে, আনন্দে আছে, আর আমি চাইবো যে আমার ছেলেমেয়েরাও এই কথাটা অ্যাপ্রিসিয়েট করুক। আর শুধু আমিই নয়, আমাদের নতুন প্রজন্ম কৃতজ্ঞ থাকুক। আমার বাবা দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, আর আশা করি আমি আর আমার পরিবারের দেশকে মহানতম বানানোর জন্য পরিশ্রম করে যেতে পারবো।
শাহরুখ, আমি সব রকমের প্রশ্ন আপনাকে করলাম ক্যারিয়ার সম্পর্কে, আর বিশেষ করে দেশভক্তি নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই ব্যাপারে, টলারেন্সের বয়ান সম্পর্কে আপনি সবকিছুর খুব পরিষ্কার উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ দিবাকরের ফয়সালা। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম সুপারস্টার শাহরুখ খানের ওপর। এখন সময় হলো আপকি আদালতে আজকের জাজ টাইমস অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ এডিটর দিবাকরের ফয়সালার। শাহরুখ খান অনেক ফিল্মে কাজ করেছেন, অনেকগুলো হিটও দিয়েছেন, কিন্তু ওনার জীবন, নিজস্ব জীবন, ওনার জীবন যেটা, সেটা একটা সুপার ডুপার ফিল্মের রেডিমেড স্ক্রিপ্টের মতো। কোনো রকম গডফাদার ছাড়াই, কোনো রকম ফিল্মি পরিবারের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও উনি সফলতার এত উদাহরণ রেখেছেন যে সাফল্যের অন্য নামই হয়ে গেছেন। টিভির ফৌজি হোক, বাজিগার আর ডারের অ্যান্টি হিরো হোক, দিলওয়ালে দুলহনিয়ার ওই ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রোমান্সের কিং হয়ে গেছেন উনি। কিন্তু আজকের জেরার পর উনি যে জবাব দিয়েছেন তাতে মনে হয় যে ভালো সুরার মতন যেমন যেমন দিন পার হয়ে যাচ্ছে, শাহরুখ খানের আকর্ষণও ততই বেড়ে যাচ্ছে। তার জীবনের সেরাটা এখনও আসা বাকি। আদালত ওনার যাবতীয় বয়ান শোনার পর, বিবেচনা করার পর ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, কিন্তু একটা পরিষ্কার হুকুমও দিচ্ছে, এমনভাবেই উনি আনন্দ বিলত থাকুন, এভাবেই ভালোবাসা বিলত থাকুন, আর ওনার যে স্বপ্ন রয়েছে যে সব থেকে সেরা, পৃথিবীর সবচেয়ে সেরা ফিল্ম, সেটা উনি যেন বানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই আশা নিয়ে, এই বিশ্বাসের সঙ্গে যে শাহরুখ খান এইভাবেই মানুষকে এন্টারটেন করতে থাকবেন, মানুষের মন জয় করতে থাকবেন, আর গোটা পৃথিবীতে ভারতের জয়গান করতে থাকবেন। আজকের মামলা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এক অন্য ব্যক্তিত্বকে নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।